কন্টেন্টটি এআই এর সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয়। এআই এখানে একটি শক্তিশালী সহকারী, মূল চালক নয়। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব একটা নির্দিষ্ট বই নিয়ে। বইটা হলো এনএম হাবিবুল্লাহর লেখা রোহিঙ্গা জাতির ইতিহাস। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু ভূমিকাটা দেখা নয়, বরং পুরো বইটার যে মূল যুক্তি, যে ঐতিহাসিক আখ্যানটা লেখক তুলে ধরতে চেয়েছেন, সেটা বোঝা। মানে এই বইটা রোহিঙ্গা পরিচিতি আর এই অঞ্চলের ইতিহাসের একটা বলা যায় বিশেষ দিক তুলে ধরে, যেখানে অতীতের ঘটনাগুলো বর্তমানকে বুঝতে সাহায্য করে আর কি। চলুন এই ঐতিহাসিক যোগসূত্রগুলো একটু বিস্তারিতভাবে দেখি। হ্যাঁ, ঠিকই বলেছেন। ইতিহাস তো আসলে শুধু ঘটে যাওয়া ঘটনার একটা লিস্ট না। এটা একটা জাতির আত্মপরিচয় তৈরি করে, তাদের বর্তমান অবস্থাটা বুঝতেও সাহায্য করে। এনএম হাবিবুল্লাহর বইটা কিন্তু ঠিক এই জায়গা থেকেই শুরু হয়েছে, আর পুরোটা জুড়েই এই সংযোগটা রাখার চেষ্টা করা হয়েছে। বইটার একটা প্রধান বার্তাই হল রোহিঙ্গা জাতির ইতিহাস জানাটা খুব দরকার, মানে তাদের মর্যাদাটা বুঝতে হলে। লেখক শুরুতেই যেমন বলছেন, রোহিঙ্গা জাতির ইতিহাস বিষয়ক জ্ঞান আমাদের উক্ত মর্যাদা সম্পন্ন একটি জাতি হিসেবে ভাবতে উজ্জীবিত করে। এটা বইয়ের একটা কেন্দ্রীয় ভাবনার মতো। বেশ জোরালো একটা কথা। আচ্ছা, এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এটা তৈরি করতে গিয়ে লেখক পঞ্চদশ শতকের একটা ঘটনার উপর খুব জোর দিয়েছেন, তাই না? বাংলার যিনি সুলতান ছিলেন তখন, জালালউদ্দিন, কেউ কেউ বলেন নাসিরুদ্দিন শাহ, তিনি নাকি আরাকানের ক্ষমতাচ্যুত রাজাকে সাহায্য করেছিলেন সিংহাসন ফিরে পেতে। বইয়ে তো এমনও দেখা আছে যে 50,000 সৈন্যের বিশাল এক বাহিনী পাঠানো হয়েছিল। এটা তো ওই সময়ের হিসাবে বিরাট ব্যাপার। এই ঘটনাটাকে লেখক কিভাবে দেখছেন? মানে পুরো বই জুড়ের তাৎপর্যটা কি? ঠিক এই জায়গাটাতেই বইটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। লেখক কিন্তু বারবার বলছেন, এই যে বিশাল সৈন্যবাহিনী পাঠানো হলো, এর উদ্দেশ্য কিন্তু রাজ্য দখল করা ছিল না। এর আসল লক্ষ্য ছিল আরাকানের যে রাজা ক্ষমতা হারিয়েছিলেন, নাড়া মেখলা, তাকে আবার সিংহাসনে বসানো। আচ্ছা। পর আরাকানের শাসনভার কিন্তু সেখানকার রাজার হাতেই দেওয়া হয়েছিল। লেখক এটাকে একটা দারুণ উদারতার, মহানুভবতার উদাহরণ হিসেবে দেখছেন। তিনি বলছেন, এমন মহানুভবতার নজির পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা যায়। লেখক কিন্তু এটাকে শুধু একটা আলাদা ঘটনা হিসেবে দেখছেন না, এটাকে তিনি বাংলা আর আরাকানের সম্পর্কের একটা ভিত হিসেবেই তুলে ধরেছেন। আসলেই তো, একটা রাজ্যের স্বাধীনতা ফিরিয়ে দিতে অন্য একটা শক্তিশালী রাজ্যের এমন সাহায্য, বিশেষ করে ওই যুগে যখন সাম্রাজ্য বাড়ানোই ছিল নিয়ম, সেটা তো সত্যিই ভাবার মতো। বইয়ের যুক্তি অনুযায়ী এই ঘটনার প্রভাব তো নিশ্চয়ই অনেক দূর পর্যন্ত গিয়েছিল। শুধু রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার মধ্যেই কি এর গুরুত্ব শেষ? লেখক কি বলছেন, মানে পঞ্চদশ শতকে যে স্বাধীন আরাকানের উত্থান ঘটল, তার পেছনে এই ঘটনার ভূমিকা ঠিক কতটা? ঠিক এখানেই বইটার মূল গল্পটা এগোতে থাকে। লেখক বলছেন, এই যে সামরিক আর রাজনৈতিক সাহায্য, এটা শুধু আরাকানের তখনকার স্বাধীনতাটাই নিশ্চিত করেনি, বরং এটা একটা লম্বা সময় সম্পর্কে শুরু করেছিল। বইটার একটা প্রধান যুক্তি হল, পঞ্চদশ শতকে স্বাধীন আরাকানের যে নতুন পথ চলা শুরু হল, তার ভিত্তিটা তৈরি করতে বাংলার মানুষের, বিশেষ করে বাঙালি মুসলমানদের একটা সরাসরি ভূমিকা ছিল। লেখক কিন্তু এই সংযোগটাকে শুধু রাজনৈতিক বা সামরিক সাহায্যের মধ্যে আটকে রাখেননি। তিনি এর যে গভীর সাংস্কৃতিক প্রভাব, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। সাংস্কৃতিক প্রভাব, সেটা কিভাবে? একটু খুলে বলবেন? হ্যাঁ, বইটাতে খুব সুন্দর করে বর্ণনা করা আছে কিভাবে এই রাজনৈতিক বন্ধুত্বের সূত্র ধরে আরাকানের রাজসভায় বাংলা ভাষা আর সাহিত্যের চর্চা একটা অন্য মাত্রা পেয়েছিল। মহাকবি আলাউলের মতো বিখ্যাত কবিরা তো আরাকান রাজসভায় সাহায্যেই ক্লাসিক সব সাহিত্য রচনা করেছেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু প্রমাণ করে যে সম্পর্কটা শুধু রাজা বাদশাদের মধ্যেই ছিল না, সংস্কৃতি, জ্ঞান এগুলোরও আদান প্রদান হয়েছিল। এই যে সাংস্কৃতিক বিনিময়, এটাকে লেখক দুই অঞ্চলের মধ্যেকার গভীর ঐতিহাসিক বন্ধনের একটা খুব শক্তিশালী প্রমাণ হিসেবে দেখাচ্ছেন। তিনি দেখিয়েছেন কিভাবে এই যোগাযোগটা আরাকানের সমাজ আর সংস্কৃতিকে আরও উন্নত করেছিল, আবার একই সাথে বাংলা সাহিত্যের উন্নতিতেও সাহায্য করেছিল। তার মানে বইটার মূল বক্তব্য এটাই দাঁড়াচ্ছে যে আরাকান আর রোহিঙ্গা জাতির ইতিহাসকে আসলে বৃহত্তর বাংলার ইতিহাসের, বিশেষ করে বাঙালি মুসলমানদের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা উচিত।
কারণ বইয়ের বিভিন্ন জায়গাতেই তো লেখক বারবার এই যুক্তিটার দিকেই ফিরে আসছেন। যেমন ধরুন, তিনি বলছেন বাংলাদেশের ইতিহাস চর্চায় আরাকানের ইতিহাসও অন্তর্ভুক্ত করা প্রয়োজন, এবং আরও জোর দিয়ে বলছেন যে আরাকান তথা রোহিঙ্গা জাতির ইতিহাস তাই আমাদের অতীত ঐতিহ্যের ইতিহাস, বাঙালি মুসলমানদের গৌরবের ইতিহাস। এই যে গৌরবের ইতিহাস বা অতীত ঐতিহ্যের অংশ, এই ধারণাটাকে লেখক আর কিভাবে ব্যাখ্যা করেছেন? দেখুন, লেখক এখানে কয়েকটা জরুরি বিষয় প্রতিষ্ঠা করতে চেয়েছেন। প্রথমত তিনি বলতে চাইছেন আরাকানের ইতিহাসকে শুধু ওই অঞ্চলের একটা আলাদা ইতিহাস হিসেবে দেখলে হবে না। মানে ভৌগোলিকভাবে কাছাকাছি থাকা পঞ্চদশ শতকের ওই রাজনৈতিক ঘটনা আর তারপর কয়েকশো বছর ধরে যে সাংস্কৃতিক আদান-প্রদান চলল, এই সব কিছু মিলিয়ে বাংলা আর আরাকানের মধ্যে একটা গভীর ঐতিহাসিক সম্পর্ক তৈরি হয়েছিল। লেখক যুক্তি দিচ্ছেন যে এই সম্পর্কটাকে অস্বীকার করাটা আসলে ইতিহাসকে ঠিকমতো না দেখা। দ্বিতীয়ত, আরাকানের স্বাধীনতা পেতে বাংলার সুলতানের সাহায্য করা আর তারপর সেখানে বাংলা ভাষা আর সংস্কৃতির এত প্রসার, এই ঘটনাগুলোকে লেখক বাঙালি মুসলমানদের জন্য একটা গৌরবের অধ্যায় হিসেবেই দেখছেন। তার মতে এটা শুধু আরাকানের স্থানীয় ইতিহাস নয়, বরং এটা একটা সাঝা বা মুশতেরিকা ঐতিহ্য, মানে একটা অভিন্ন উত্তরাধিকার। তাহলে এই অভিন্ন উত্তরাধিকারের ধারণাটাই কি বইয়ের মূল স্তম্ভ বলা যায়? হ্যাঁ, তা বলাই যেতে পারে। লেখক মনে করেন যেহেতু এই ইতিহাসের গঠনে এবং রচনায় বাংলার মানুষের একটা সক্রিয় ভূমিকা ছিল, তাই এই ইতিহাসটা বাংলাদেশের মানুষেরও নিজেদের ইতিহাস হিসাবে দেখা উচিত। তিনি তো একরকম আহ্বানই জানিয়েছেন যেন বাংলাদেশে যে প্রাতিষ্ঠানিক ইতিহাস চর্চা, সেখানে আরাকানের এই অধ্যায়টাকে ঠিকমতো গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা। তার যুক্তিটা হলো এটা শুধু অতীতকে জানা নয়, বরং দুই অঞ্চলের মানুষের মধ্যেকার যে ঐতিহাসিক বাঁধন, সেটাকে আবার প্রতিষ্ঠা করা, স্বীকৃতি দেওয়া। রোহিঙ্গা জাতির এখনকার যে পরিচয় সংকট, তাদের যে ঐতিহাসিক দাবি, সেই প্রেক্ষাপটে এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ যুক্তি হিসেবে বইটাতে তুলে ধরা হয়েছে। একদম ঠিক। তার মানে লেখক শুধু অতীতের ঘটনা বলেই থেমে যাননি। তিনি সেই ইতিহাসটাকে বর্তমানের সাথে জুড়ে দেখিয়েছেন যে কিভাবে এই ঐতিহাসিক বোঝাপড়াটা আমাদের নিজেদের পরিচয় তৈরি করতে আর এই অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর আপসী সম্পর্ক বুঝতে সাহায্য করতে পারে। তিনি আসলে ইতিহাসের আয়নায় বর্তমানকে দেখতে বলছেন আর ভবিষ্যতের পথ খোঁজার একটা প্রস্তাব রাখছেন, তাই তো? একদম ঠিক। ইতিহাসের এই ধরনের পাঠ, মানে যেটা শুধু ঘটনার বিবরণ দেয় না, বরং সেটার তাৎপর্য, দীর্ঘমেয়াদী প্রভাব আর বর্তমানের সাথে তার যোগসূত্রটা তুলে ধরে, সেটাই এই বইটার মূল উদ্দেশ্য বলে আমার মনে হয়। এটা পাঠককে ভাবতে সাহায্য করে যে কিভাবে অতীত বর্তমানকে গড়ে তোলে, কিভাবে ঐতিহাসিক সম্পর্কগুলো সময়ের সাথে সাথে হয়তো বদলে যায় বা চাপা পড়ে যায়, আর সেই চাপা পড়া ইতিহাসকে আবার সামনে আনা কেন জরুরি। লেখক রোহিঙ্গা জাতির যে ঐতিহাসিক ধারাবাহিকতা আর বাংলার সাথে তাদের যে সংযোগ, সেটা তুলে ধরে তাদের বর্তমান অবস্থাকে একটা বড় ঐতিহাসিক প্রেক্ষাপটে রাখতে চেয়েছেন। বেশ, তাহলে আজকের আলোচনা থেকে আমরা এনএম হাবিবুল্লাহর রোহিঙ্গা জাতির ইতিহাস বইটার মূল কিছু বিষয় আরেকবার একটু গুছিয়ে নিই। প্রথমত, লেখক জোর দিয়েছেন রোহিঙ্গা ইতিহাস জানার গুরুত্বের ওপর, যা তাদের জাতি হিসেবে মর্যাদা আর আত্মপরিচয় বোঝার জন্য জরুরি। দ্বিতীয়ত, বইটা পঞ্চদশ শতকে বাংলার সুলতানের সাহায্যে আরাকানের স্বাধীনতা ফিরে পাওয়ার ঘটনাটাকে একটা টার্নিং পয়েন্ট বা মোড় ঘোরানো ঘটনা হিসেবে দেখিয়েছে, যেটা শুধু রাজনৈতিক ছিল না, বরং ছিল একটা বিরল মহানুভবতারও প্রকাশ। ঠিক। আর তৃতীয়ত, এই রাজনৈতিক সম্পর্কের সূত্র ধরে আরাকান আর বাংলার মধ্যে যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছিল, বিশেষ করে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের চর্চাটা তার সবচেয়ে বড় প্রমাণ। এবং এই সব কিছুর ভিত্তিতে লেখক যে মূল যুক্তিটা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তা হল আরাকানের এই যে সমৃদ্ধ ইতিহাস, বিশেষ করে এর একটা নির্দিষ্ট সময়, সেটা আসলে বৃহত্তর বাংলার এবং আরও নির্দিষ্ট করে বললে বাঙালি মুসলমানদের গৌরবময় ঐতিহ্যেরই একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ। এই পুরো আলোচনাটা কিন্তু একটা জরুরি প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড় করায়। বইটি যেভাবে এই অভিন্ন বা মুশতারাকা অতীতের কথা বলছে, সেই ঐতিহাসিক যোগসূত্রটাকে স্বীকার করা বা না করা, এটা এই অঞ্চলের এখনকার জাতিগত সংঘাত,
পরিচয় তৈরি হওয়া বা রাষ্ট্রীয় সম্পর্ক বোঝার ক্ষেত্রে ঠিক কিভাবে প্রভাব ফেলতে পারে। ইতিহাসের এই পাঠ যেখানে অতীতের বন্ধুত্ব আর সাংস্কৃতিক বিনিময়ের ওপর জোর দেওয়া হয়েছে, সেটা কি ভবিষ্যতের দিকে তাকাতে, বিশেষ করে এই সংঘাতময় বর্তমানকে পেরিয়ে যেতে আমাদের সত্যিই কোনো পথ দেখাতে পারে? এটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো একটা প্রশ্ন। আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন।